কড়া খবরের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আজকে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখব। অনেকগুলো বিষয় আজকে তুলে ধরবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কড়া খবরের সকল দর্শকদের কাছে এই প্রতিবেদনটি তুলে ধরা অনেকগুলো খবরকে একসাথে একই সঙ্গে জানানো। আজকে যেমন একদিকে নবান্নে নতুন সরকারের একটি বৈঠক ছিল, প্রশাসনিক বৈঠকও ছিল। সেখানে দেখা গেল তৃণমূলের একাধিক বিধায়ক তারা গেছেন এবং যোগদান করেছেন, যেমন জাভেদ খান থেকে শুরু করে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, এরকম অনেককেই দেখা গেছে তারা সেই প্রশাসনিক বৈঠকে গেছেন এবং সেখানে যোগদান করেছেন। এটা যেমন রাজ্য রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বিষয়, অন্যদিকে তৃণমূল ভেঙে চুরমার। মানে এখনো নির্বাচন শেষ হয়ে নতুন সরকার গঠন হওয়ার পর এক মাসও পুরোপুরি হতে না হতেই তৃণমূলের পরিণতি ভয়ঙ্কর। একদিকে মমতার তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তার তৃণমূল, এবং প্রায় 58 জন বিধায়ক নিয়ে ঋতব্রত তার একটি আলাদা টিম গঠন করলেন এবং সেই 58 জন বিধায়ক একত্রিতভাবে আজকে বিধানসভায় স্পিকারের কাছেও তারা তাদের যে পত্র, মানে যে চিঠি, সেটা জমা করেছেন। এবং বিষয়টা হচ্ছে এটাই অদ্ভুত বিষয় যে ভাইপো নির্বাচনের আগে বলেছিল যে বিজেপি 50টা পাবে কিনা সন্দেহ, দেখে নেব। আজকে বিজেপি তো সরকার গড়লই, এই তৃণমূল তাদের 80টা বিধায়ককেও ধরে রাখতে পারলো না। প্রায় 58টা বিধায়ক নিয়ে ঋতব্রত একটা আলাদাভাবে একটা গোষ্ঠী তৈরি করলো। তাহলে পড়ে রইল প্রায় 20-র কাছাকাছি, যেটা মমতাপন্থী তৃণমূল। মানে মজার ব্যাপার, তৃণমূল এখন দুটো, একটা মমতাপন্থী তৃণমূল, একটা ঋতব্রতপন্থী তৃণমূল। আজকে এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং, আর একটা ব্রেকিং আছে যেটাও খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল যে আমাদের যে মেয়র সাহেব ফিরহাদ হাকিম, তিনি নাকি ইস্তফা দেবেন। এটা সূত্র মারফত অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই দিনটি এলো, ফিরহাদ হাকিম তিনি ইস্তফা দিয়েছেন, তিনি তার মেয়র পদ থেকে সরে গেলেন। এটাও একটা ব্রেকিং নিউজ আজকে দর্শকদের দিলাম। মানে এটা হওয়ারই ছিল, কারণ যেভাবে তৃণমূল 15 বছর ধরে একটু একটু করে দুর্নীতি করতে করতে একটা দুর্নীতির সাম্রাজ্য বানিয়ে ফেলেছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিণতিটা হওয়ারই ছিল। একদিকে যেরকম তৃণমূল ভেঙে দুটো তৃণমূলে বিভক্ত হয়ে গেল, অন্যদিকে কিন্তু ববি হাকিম তথা ফিরহাদ হাকিম, যিনি মেয়র, কলকাতার মেয়র, তিনি একটা সময় বলেছিলেন যে তিনি নাকি কলকাতাকে বাঁচাবেন। আমি জানি আমাদের দর্শকদের সবাইরই মনে আছে যে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না, কলকাতাকে বাঁচাতে দিল না। তিনি নিজে বাঁচতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন এখন, কারণ ওনার মেয়র পদটা গেল, ঠিক আছে, তিনি ইস্তফা দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পারমিশনও দিয়েছেন ইস্তফা দিতে, এবং অনুমতি দেওয়ার পরেই তিনি ইস্তফাটা দিলেন। মানে ওনার পদটা বা ওনার চেয়ারগুলো ঠিকঠাক থাকবে কিনা সেটাই এখন সন্দেহ। উনি আগে নিজেকে বাঁচাক। মানে অনেক দুর্নীতির সাথে তো যুক্ত এরা, এবং গোটা কলকাতা কেন, গোটা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধ বিল্ডিং থেকে শুরু করে অবৈধভাবে জমি দখল থেকে শুরু করে প্রত্যেকটা কর্পোরেশনগুলো, মিউনিসিপ্যালিটিগুলোতে রীতিমতো একটা দুর্নীতি ঘুঘুর বাসা জন্মে আছে। বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা চেয়ারম্যান তারা ঘুঘুর বাসা করে রেখেছে, ঠিক আছে, মানে দুর্নীতির বাসা করে রেখেছে। এবং ফিরহাদ হাকিম কিছু জানতেন না, এটা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের কাজের জন্য যে টেন্ডার আসতো, সেখান থেকে কিভাবে টাকা লুট হতো, হ্যাঁ, কি হতো না হতো, এবং স্বজন পোষণ, নিজেদের লোকেদের বসানো, এ ধরনের বিভিন্ন অভিযোগ আছে। তো তার পথটা তো যেতই। তো যাই হোক, তিনি আজকে সসম্মানে নিজেই ইস্তফা দিয়ে দিয়েছেন। এটাও একটা ব্রেকিং নিউজ। এবং এবার তৃতীয় ব্রেকিং নিউজে আসি।
3 নম্বর ব্রেকিং নিউজ, মানে আজকের দিনটা শুধু ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজ। 3 নম্বর ব্রেকিং নিউজ হচ্ছে আবারও ইডি চলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মানে কালীঘাটের বাড়িতে ইডি হানা দিয়েছে এবং আবারও ইডির আধিকারিকরা তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে এবং তারা অভিষেকের সাথে কথা বলতে চায়, অপেক্ষা করছেন। এই যে বিষয়গুলো, একদিকে যেরকম তৃণমূল ভেঙে চুরমার, অন্যদিকে ববি হাকিম তিনি ইস্তফা দিলেন, আর একদিকে অভিষেকের বাড়িতে ইডি, এবং এই যে তৃণমূল ভেঙে গেল, এখানে আমি আপনাদেরকে একটা ডেটা দেব। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে একটা নতুন আমাদের সরকার একটা ভালো একটা মানে ফোন নাম্বার দিয়েছেন, যেখানে মানুষরা ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং তাদের যা সমস্যা সেই সমস্যাগুলো তারা জানাতে পারবেন। এটা তো শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তাদের সরকারি একটা কর্মসূচি তিনি করেছেন। আর এদিকে যে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গেল, মানে একটা মমতাপন্থী তৃণমূল আর একটা ঋতব্রতপন্থী তৃণমূল। তো ঋতব্রতপন্থী যে তৃণমূল তার মধ্যে অনেকেই আছে, সেগুলো বলি, মানে একটু জানিয়ে রাখি যে কারা কারা আছে। মমতা তৃণমূলে কারা কারা আছে? বিরোধী দলনেতা হিসাবে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, সহ দলনেতা হিসাবে আছেন নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, এবং মুখ্য সচেতক, এটা কিন্তু তৃণমূলপন্থী মমতাপন্থী তৃণমূলের কথা বলছি, মুখ্য সচেতক ফিরহাদ হাকিম। আর ঋতব্রত তৃণমূল যেটা, মানে ঋতব্রতপন্থী তৃণমূল যেটা, সেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সহ দলনেতা সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, এবং মুখ্য সচেতক আখরুজ্জামান। তাহলে এই যে তৃণমূল দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, বলেই দিলাম আপনাদেরকে যে কারা কারা মমতা তৃণমূলের সঙ্গে কি কি পদে, আর কারা কারা ঋতব্রত তৃণমূলের সঙ্গে কি কি পদে। এখনো মানুষের আঙুল থেকে ভোটের কালি যায়নি। আমিও দেখাতে পারি, এই দেখুন, দর্শকদের দেখাচ্ছি, আমারও এখনো আঙুলে ভোটের কালি আছে, মানে কালি এখনো ওঠেনি, কিন্তু তৃণমূলটা উঠে গেল। মানে এটাই অবাক কাণ্ড। ও আর একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে তৃণমূলের যত সাংগঠনিক যে কমিটি ছিল, যত রকমের কমিটি ছিল, সেই কমিটিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভেঙে দিলেন। মানে আর কমিটি নেই, সেই কমিটিগুলো তিনি ভেঙে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও যে পদ ছিল, তারও যে জায়গা ছিল, সে সমস্ত জায়গা আজকে তারও চলে গেল। এবার চলে আসি একটা বিষয়, এই যে আজকে যে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ডেকেছিলেন, সেই প্রশাসনিক বৈঠকে আজকে তৃণমূলের একাধিক মুখকে দেখা গেছে, তারা যোগদান করেছেন, এবং সেই যোগদানটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা যোগদান। রাজ্য রাজনীতিতে কোন দিকে কি ইঙ্গিত দিচ্ছে সেটা আগামী দিনই বোঝা যাবে। কিন্তু যারা যারা আজকের এই প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তাদের নামগুলো একটু বলে দিই। জাভেদ খান, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাজা, প্রিয়া পাল, গুলশন মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি বিশ্বাস, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, জয়দেব হালদার, সমীর জানা, সুভাষিস দাস, অরূপ রায়। প্রায় 20 জন বিধায়ক তারা শুভেন্দু অধিকারীর ডাকা যে প্রশাসনিক বৈঠক ছিল সেখানে গিয়েছিলেন। তো অনেকগুলো বিষয় আজকে উঠে এলো, যেখানে বোঝাই গেল যে তৃণমূল দলটার অবস্থা কি। আজকে তৃণমূল প্রায় শেষের পথে, প্রায় সমাপ্তির পথে। কিন্তু সমাপ্তি হলে কি হবে? পিসি ভাইপোর এই কম্বিনেশনের যে হুমকি, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ে তার হুমকি এবং তার ভাইপোর হুমকি,
গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে। সেই হুমকি কিন্তু শেষ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন বিধায়ক হিসাবেও বিধায়িকাও থাকলেন না, নিজের বুথে নিজের জায়গায় হেরে মুখটা কালো করে ফেলেছেন। কিন্তু মুখ কালো হলে কি হবে? তার ঔদ্ধত্য, তার হুমকি দেওয়া, তার মিথ্যা প্রচার করা, তার অপপ্রচার, আজে বাজে কথা বলা, কটু কথা বলা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করা, তোষণ করা, একটা সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া, উস্কে দেওয়া, এই ধরনের বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চালিয়ে যাচ্ছেন। তিনি ধর্ণা করেছেন আমাদের ধর্মতলা ওয়াই চ্যানেলে, এবং সেই ধর্ণা মঞ্চে তিনি যে কথাটা বলেছেন, মানে সেটাও খুব একটা বিচ্ছিরি কথা। মানে এখনো পর্যন্ত যেভাবে তিনি হুমকি দিচ্ছেন, তিনি বলছেন বাংলাদেশে একটি বড় খুন হয়েছে, কাকে দিয়ে করিয়েছিল সবটাই জানি, আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। মানে উনি ভোটের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আমি একটা কমিউনিটিকে যদি বলে দিই 1 সেকেন্ডে কি হয়ে যাবে, মানে তিনি হুমকি দিয়েছিলেন। আর এখন তিনি না আছেন মুখ্যমন্ত্রী, না তিনি বিধায়িকা, তিনি কিছুই নয়। বেসিক্যালি উনি একটা গুড ফর নাথিং মহিলা, কিছুই নয়। তিনি এখনো হুমকি দিচ্ছেন যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, মানে আমি যদি নাম বলে দিই বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। মানে উনি থাকেন ভারতবর্ষে, অন্য দেশ উত্তাল হয়ে যাবে তাতে ভারতবর্ষের কি? মানে উনি একজন সচেতন নাগরিক হিসাবেও ওনার এইটুকুনি বোধ বুদ্ধি নেই যে কি কথা বলতে হয় আর কি কথা বলতে নেই, কোথায় থামতে হয় আর কোথায় কতটা বলতে হয়। মানে উনি কি ভেবেছেন, উনি মানে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে কাকে, উনি নতুন সরকারকে হুমকি দেবেন নাকি পশ্চিমবাংলার মানুষদের ভয় দেখাবেন? তো উনি আজকেও, মানে গতকাল আমরা জানি, গতকাল থেকে ধর্ণা মঞ্চ চলছেন ওনাদের রেলিংয়ের ওপর বসে। তা রেলিংয়ের ধর্ণা মঞ্চ থেকে তিনি আজকেও হুমকি দিচ্ছেন যে আমি নাম বলে দিলে বাংলাদেশ উত্তাল হবে। বাংলাদেশ কি করবে উত্তাল হয়ে? বাংলাদেশ উত্তাল হয়ে কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলা থেকে উদ্ধার করতে আসবে? ভাইপোকে উদ্ধার করতে আসবে ইডি সিবিআই সিআইডির হাত থেকে? কি করবে? নাকি ভারতবর্ষকে আক্রমণ করবে, যুদ্ধ ঘোষণা করবে, কি করবে? বাংলাদেশকে ভারতবর্ষ একটা জোরে ফু দেবে, বাংলাদেশ উড়ে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের উত্তালের কথা বলছে? বাংলাদেশে কারা থাকে, কারা সংখ্যাগুরু, কাদের বলছে? মানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একটা কমিউনিটি বলেছিল, কোন কমিউনিটির উদ্দেশ্যে বলেছিল সেটা বাংলার মানুষ জানে, আর বাংলাদেশে কোন কমিউনিটি মেজরিটিতে আছে সেটাও জানে। তো এই ধরনের রাজ্য রাজনীতিতে এই ধরনের মানে বিরোধী জায়গায় বসে, বিরোধী আসনে বসে এই ধরনের নিম্ন রাজনীতি তিনি এখনো করে যাচ্ছেন। কিন্তু তার দলের যা পরিণতি, আজ তৃণমূল কংগ্রেস প্রায় শ্মশানে পরিণত হয়েছে। 15 বছর ধরে তিনি বাংলা এবং বাঙালিদের যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, তাদের কর্মসংস্থান, শিক্ষকদের রাস্তায় বসানো থেকে শুরু করে অভয়াকাণ্ড, যেভাবে বাংলার মানুষকে শেষ করে শ্মশানের দিকে ঠেলে দিয়েছে, আজ তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। তিনি এবং তার দল, তার তৈরি করা দল আজকে ভেঙে চুরমার হয়ে শ্মশানের দিকে এগোচ্ছে, এটাই বলা। এবং একটা ব্রেকিং নিউজ আজকে কড়া খবরের দর্শকদের কাছে তুলে ধরলাম। নমস্কার।